হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কসের সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে। ইউনিট 1 থেকে যে টেক্সটটি দেয়া আছে এর 1 নম্বরে দেয়া আছে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড এক্সপ্লোরেশন ফেজ। এখান থেকে যে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেনটি হয় সেটি হলো, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ব্রিটিশ ভিক্টরি ওভার দ্য ফ্রেঞ্চ ইন ইন্ডিয়া অন দ্য স্প্রেড অ্যান্ড অ্যাডাপশনস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দ্য রিজিয়ন। হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ব্রিটিশ ভিক্টরি, ব্রিটিশদের জয় উল্লাস কিভাবে প্রভাব বিস্তার করেছিল ওভার দ্য ফ্রেঞ্চ, ফরাসিদের উপর ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, অন দ্য স্প্রেড অ্যান্ড অ্যাডাপশনস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দ্য রিজিয়ন, এবং কিভাবে ইংরেজি ভাষা প্রভাব বিস্তার করেছিল তা আলোচনা করো। অথবা এইভাবেও কোয়েশ্চেনটা দেয় তোমাদেরকে যে হোয়াট ওয়াজ দ্য মেন রিজন ফর দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ ইন ইন্ডিয়া, ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, দ্বন্দ্ব হওয়ার কারণগুলো কি কি ছিল ভারতবর্ষের মধ্যে তা উল্লেখ করো। অথবা তোমাকে এইভাবে কোয়েশ্চেনটা দিতে পারে, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কার্নেটিক ওয়ার্স, কার্নেটিক ওয়ার, কার্নেটিক যুদ্ধের তাৎপর্য কি ছিল 1746 to 1763, 1746 থেকে 1763 সালে, ইন দ্য স্ট্রাগল ফর ল্যাঙ্গুয়েজ ডমিনেন্স, ইন দ্য স্ট্রাগল যে সংগ্রামের মুখোমুখি হয়েছিল ফর ল্যাঙ্গুয়েজ ভাষা প্রভাব বিস্তার করার জন্য, বিটুইন ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে একদিকে ফরাসি এবং ইংরেজদের মধ্যে ভাষাকে প্রভাব বিস্তার করার জন্য যে অন্তর্দ্বন্দ্ব হয়েছিল বা যে যুদ্ধের সৃষ্টি হয়েছিল তা তাৎপর্য কি। উত্তরে বলা আছে দ্য কমার্শিয়াল রিভালরি, বাণিজ্যিক দ্বন্দ্ব শুরু হয়েছিল বিটুইন দ্য ইংলিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ, ইংরেজ এবং ফরাসিদের মধ্যে, লেড দেম তাদেরকে চালিত করেছিল অন টু আর্মড কনফ্লিক্টস, হাতাহাতি দ্বন্দ্ব শুরু হয়েছিল, অ্যান্ড দ্য টু ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ, দুটো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ অ্যান্ড ফ্রেঞ্চ, ব্রিটিশ এবং ফরাসিদের দুটো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা হচ্ছে ব্রিটিশদের কোম্পানি আর একটা হচ্ছে ফরাসিদের কোম্পানি, এই দুটো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ার অলসো ইনভলভ, নিযুক্ত হয়েছিল ইন দ্য ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট, আন্তর্জাতিক দ্বন্দ্বে অফ দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ, বাকি দেশগুলোর মধ্যেও। বাট কিন্তু ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতবর্ষের উপমহাদেশের মধ্যেও, দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ কমার্শিয়াল সুপিরিয়রিটি, ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যিক উন্নতি অ্যান্ড বেটার ফিনান্সিয়াল পজিশনস, এবং ব্রিটিশদের যে অর্থনৈতিক পরিকাঠামোর অবস্থা উন্নতশীল, প্লেস দেম, সেগুলো বোঝাই রেখেছিল দেম, তাদের বাণিজ্যিক পরিবেশের মধ্যে, ইন অ্যান অ্যাডভান্টেজিয়াস পজিশনস, একটা সুযোগের সহ অবস্থানে। দ্য ইংলিশ কোম্পানি ওয়াজ এ কর্পোরেশন, আস্তে আস্তে ইংলিশ কর্পোরেশন অর্থাৎ ইংরেজরা আধিপত্য দখল করে ভারতবর্ষের বুকে তারা শক্ত ঘাঁটি মজবুত করেছিল, অ্যান্ড ভিগোরাস, জয়ী হয়ে উঠেছিল, অ্যান্ড সেলফ রেলিয়েন্ট, এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল, হোয়ারাস যেখানে দ্য ফ্রেঞ্চ কোম্পানি ওয়াজ এ সাবঅর্ডিনেট ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, এবং ফরাসি কোম্পানিকে ব্রিটিশরা, ব্রিটিশদের মানে ইংরেজ সরকারের, ভারতবর্ষে যখন ইংরেজ সরকার তাদের কর্পোরেশন গঠন করেছে এবং ইংরেজ গভর্নমেন্টের অধীনে ফরাসিদেরকে ব্যবসা করতে হয়েছিল। অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ নো ফ্রিডম অফ দ্য ফ্রেঞ্চ কোম্পানি, ফ্রেঞ্চ কোম্পানি উড বি কন্টিনিউড বাই দ্য undertaken power of the British government who had reigned in India. The success of the English in Bengal, পশ্চিমবঙ্গের মধ্যেও ইংরেজদের যে সফলতা, which furnished the materials of war, যুদ্ধের মধ্য দিয়ে বিভিন্ন সম্পদকে পশ্চিমবঙ্গ থেকেও বা বাংলা থেকেও লুণ্ঠন করেছিল, and a firm base of operations, এবং তাদের বিভিন্ন কার্যপদ্ধতির ভিত মজবুত করেছিল, গেভ দেম, দিয়েছিল তাদেরকে, অ্যান অ্যাডিশনাল অ্যাডভান্টেজেস, মানে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে, দ্য টাইম হ্যাজ বিন পাস্ট অফ দ্য ওভারকাম, সময় যত তাড়াতাড়ি অতিবাহিত হয়েছে, ব্রিটিশ গভর্নমেন্ট started to
be mostly powerful themselves এবং ব্রিটিশ গভর্নমেন্ট নিজেদেরকে শক্তিশালী করার আরো সুযোগ পেয়েছিল। দ্য ফ্রেঞ্চ আর কনফাইন্ড টু দ্য রিজিয়নস অফ ম্যাড্রাস এবং ফরাসিরা যখন নিজেদেরকে ম্যাড্রাস অঞ্চলের প্রতিষ্ঠিত করেছিল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ফর দ্য সাকসেস অফ দ্য ইংলিশ, সব থেকে গুরুত্বপূর্ণ কারণটি ছিল ইংরেজদের সফলতার জন্য ওয়াজ দেয়ার কমান্ড অফ দ্য সি, এবং তাদের সামুদ্রিক স্তরেও তারা তাদের বাণিজ্যিক প্রসার ঘটিয়েছিল। দ্য অ্যাপিয়ারেন্স অফ রবার্ট ক্লাইভ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে যখন রবার্ট ক্লাইভের আবির্ভাব ঘটেছিল, মানে একজন ব্রিটিশ ব্যক্তি বা ব্রিটিশ পার্সন, রবার্ট ক্লাইভ ওয়ার কামিং ইন ইন্ডিয়া, when Robert Clive came to India from the England, এবং ইংল্যান্ড থেকে যখন রবার্ট ক্লাইভ ভারতবর্ষে এলেন, মার্কড এ টার্নিং পয়েন্ট, আরো একটা মোড ঘুরে গেল ইন দ্য স্ট্রাগল, সংগ্রামের ক্ষেত্রে বা সংগ্রামের মধ্যে, বিটুইন দ্য ইংলিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ। তাহলে রবার্ট ক্লাইভ যখন ভারতবর্ষে এসেছিল ইংল্যান্ড থেকে, তখন কিন্তু ইংরেজ এবং ফরাসিদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। বাই হিজ ডিয়ারিং অ্যান্ড টাইমলি মিলিটারি অপারেশনস, এবং সাহসিকতার সাথে রবার্ট ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে ফরাসিদের সাথে অন্তর্দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়েছিল। হি ডিস্ট্রয়েড দ্য ফ্রেঞ্চ ফর এভার ইন ইন্ডিয়া, সে ভারতবর্ষ থেকে পুরোপুরিভাবে ফরাসিদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিল বা ধ্বংস করে দিয়েছিল। দ্য ইংলিশ ভিক্টরি ইন দ্য ব্যাটেল অফ প্যালেসে ইন, পলাশি যুদ্ধের সময়, পলাশি যুদ্ধের মধ্যে ইংরেজদের জয় সুনিশ্চিত হয়ে উঠেছিল। দ্য ফেমাস গ্রোভ অফ প্যালেসি ইন 1757, 1757 সালে যখন এই পলাশির যুদ্ধ ঘটেছিল, তখন কিন্তু ইংরেজদের জয় আরো সুনিশ্চিত হয়ে উঠেছিল। সিল দ্য ফেট ফর দ্য মুঘল রুল, এমনকি তারা মুঘল শাসনও শুরু করেছিল এই ভারতবর্ষের বুকে। ইন এ সেন্স অল অফ ইন্ডিয়া, সমগ্র ভারতবর্ষে জুড়ে। অ্যান্ড লেড, স্থাপন করেছিল দ্য ফাউন্ডেশনস, তাদের প্রতিষ্ঠা অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। তাহলে 1757 সালে যখন তারা পলাশির যুদ্ধে ব্রিটিশ সরকার জয়লাভ করেছিল এবং এই ব্রিটিশ সরকার ভারতবর্ষে রাজত্ব কায়েম করতে শুরু করেছিল। ক্লাইভ ওয়াজ ডিফিটেড দ্য ডাচ, এমনকি রবার্ট ক্লাইভ ডাচকেও পরাস্ত করেছিল। বোথ বাই ল্যান্ড অ্যান্ড বাই ওয়াটার, স্থলপথে এবং জলপথের দ্বারা। ডাচ হচ্ছে একটা উপনিবেশিক দল, পর্তুগিজদের পরে ডাচরা ভারতবর্ষে বসতি স্থাপন করতে এসেছিল। ডাচ ওয়াজ দ্য অ্যানাদার কাইন্ড অফ সেটলার্স ইন ইংলিশ লিটারেচার আর ইন হিস্টোরিক্যাল ইংলিশ লিটারেচার, ইংরেজি ইতিহাসের যে সাহিত্যগত অবস্থানে ডাচকে কিন্তু নিশ্চিহ্ন করেছিল রবার্ট ক্লাইভ, স্থলপথে এবং জলপথের মাধ্যমে। অ্যান্ড দ্য সুপ্রিমেসি অফ দ্য ইংলিশ ওয়াজ এস্টাবলিশড, এবং ইংরেজদের সার্বভৌমিক ক্ষমতার অধিষ্ঠিত করেছিল। ইংরেজরা সর্বদিক থেকে তারা জয়ী হয়েছিল এবং তাদের সার্বভৌমিক ক্ষমতার অধিকারী করে তুলেছিল ভারতবর্ষের বুকে। হেস্টিং ওয়াজ অলসো রেসপন্সিবল ফর দ্য ফাউন্ডিং অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ দ্য বেঙ্গল, এবং ভারতবর্ষের এই বাংলার বুকে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাও করেছিল হেস্টিং। হেস্টিং ওয়াজ এ ব্রিটিশ পার্সন, হেস্টিংও কিন্তু একজন বিখ্যাত ব্রিটিশ ব্যক্তি। হুইচ হ্যাজ এস্টাবলিশড, যিনি প্রতিষ্ঠা করেছিলেন রেকর্ড অফ সার্ভিস ইন দ্য কজ অফ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, ভারতবর্ষের ইতিহাস এবং সংস্কৃতির মধ্যে একটা নজির গড়ে তুলেছিল হেস্টিংস। এ সলিড ফাউন্ডেশন ওয়াজ লেড, শক্তভাবে তিনি একটা দিক প্রতিষ্ঠা করেছিল ফর ব্রিটিশ কলোনিয়ালিজম। এবং এই হেস্টিং যখন ভারতবর্ষে এসেছিল, রবার্ট ক্লাইভের পর যখন ভারতবর্ষে হেস্টিং এসেছিল, হেস্টিং কিন্তু এই ভারতবর্ষের ব্রিটিশ কলোনি প্রতিষ্ঠা করেছিল, অর্থাৎ ব্রিটিশদের সাম্রাজ্য স্থাপন করেছিল। হুইচ কন্টিনিউড, যেটা চলেছিল ফর দ্য নেক্সট 175 ইয়ার্স, প্রায় 175 বছর ধরে ব্রিটিশ সরকার ভারতবর্ষের কে কায়েম করার চেষ্টা করেছিল এবং ভারত সরকারকে ভারতকে তারা চালিত করতে পেরেছিল। 175 বছর ধরে তারা তাদের রাজ্য, তাদের ক্ষমতা, তাদের সার্বভৌমিক ক্ষমতা প্রয়োগ করেছিল সমগ্র ভারতবাসীর উপর। ডিয়ার স্টুডেন্ট, এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ 5 মার্কস, 10 মার্কস, 2 মার্কস এর কোয়েশ্চেন। এবং একটা কথা ডিয়ার স্টুডেন্ট বলে রাখি,
যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করা আছে কমেন্টস করে জানাতে পারে। আর আরেকটা কথা বলে রাখি, যারা সমস্ত পেড পিডিএফ কোর্স ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, এক কথায় অল সেমিস্টারে 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কসের যাবতীয় পেড পিডিএফ কোর্স এই লার্নিং ইংলিশ পিলারের একটি নির্দিষ্ট টিম আছে যারা দিবারাত্রি পরিশ্রম করে এই সমগ্র নোটস এবং সাজেশন তৈরি করে। তাদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে অসংখ্য ছাত্রছাত্রী সফলতা লাভ করছে। সুতরাং যারা ইচ্ছুক পেড পিডিএফ কোর্স সংগ্রহ করতে নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে অবশ্যই কমেন্টস করতে ভুলো না। থ্যাংক ইউ। আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।